নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি। আয়নার মতো স্বচ্ছ ভোট করতে চান সিইসি। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ ভারত। তরুণদের আবেগের প্রতি দিল্লিকে শ্রদ্ধাশীল হবার আহ্বান। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপকে অন্যায্য অযৌক্তিক বলছে দিল্লি। হুমকির মুখে ভারতের অর্থনীতি। আগামী বছর রোজার আগে নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এদিকে 2026-এর ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলনে সিইসি জানান, এবছর 22 সেপ্টেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করা হবে। নির্বাচনের 2 মাস আগে ঘোষণা করা হবে তফসিল। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জানান, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে বলে জানান ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো। সে অনুযায়ী নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পরদিন আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সংবাদ সম্মেলন। সিইসি জানান, আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে প্রস্তুতি শুরু করেছেন তারা। নির্বাচন কমিশনের উপর মানুষের আস্থা ফিরিয়ে আনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। একদম একটা সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিচ্ছি। আমাদের অফিসাররা রাত দিন খাটছে। ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। মানে মানুষ দেখুক, বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা, এটা দেখুক, আমরা সেটা চাই। নির্বাচনের 2 মাস আগে ঘোষণা করা হবে তফসিল। আইন শৃঙ্খলা বাহিনীর উপর আস্থার প্রশ্নে সিইসির আশা, এর মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। যেদিন আমরা চিন্তা করবো যে অমুক দিন ভোট হবে, তার থেকে মাস 2 আগে আমরা শিডিউলটা ঘোষণা করবো। আগে চাপ থাকতো কোনো দলের পক্ষে কাজ করার জন্য, এখন চাপ থাকবে সম্পূর্ণ প্রফেশনালি নিউট্রালি কাজ করার জন্য। এবং আমার বিশ্বাস আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোনো সমস্যা সৃষ্টি করবে না। সেপ্টেম্বরের মধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করতে চায় নির্বাচন কমিশন। এজন্য পর্যায়ক্রমে রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে আলোচনার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। দেশবাসীর কাছে দেখাইতে চাই যে আমরা কি কি কাজ করছি এবং সুন্দর ইলেকশনের জন্য আমরা কি কি প্রস্তুতি নিচ্ছি এবং কিভাবে কন্ডাক্ট করছি আপনারা দেখতে পারবেন। আপনাদের মাধ্যমে এই জাতি এটা, এই দেশবাসী এটা জানতে পারবে যে আমাদের প্রকিউরমেন্ট আমরা এমনি টার্গেট করেছি 22 সেপ্টেম্বর ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। টেন্ডার হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। সিইসি জানান, নির্বাচনে দায়িত্ব পালনের জন্য যারা ভোট দিতে পারেন না, এবার তাদেরও ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে। বিশাল সংখ্যায় যাতে তাদেরকে আমরা সাইফুল মজুমদার, চ্যানেল 24, ঢাকা। আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণরা, তাই তাদের আবেগকে ধারণ করে বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপনে ভারতেরই লাভ হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, ঢাকার সাথে দিল্লির সুসম্পর্ক না থাকলে কেউই লাভবান হবেন না। যদিও গেল 1 বছরে বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার চেষ্টা করা হয়েছে সম্পর্ক উন্নয়নের। মোর্শেদ হাসিবের রিপোর্ট। এই এক ছবি যেন কথা বলে সবকিছুর। এরপরেই শুরু হয় ভারত বাংলাদেশ তিক্ততার সমীকরণ। হিন্দুরা যে মার খাচ্ছে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য বাংলাদেশে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে চলছে ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ নেতা সব পর্যায়ের বৈঠকেই শীতল সম্পর্কের বরফ গলানোর চেষ্টা হয় বহুবার। তবে খোলা চোখে লাভ হয়নি কিছুই, বরং শেখ হাসিনাকে ফেরত চেয়ে লেখা চিঠির জবাব মেলেনি এখনো। চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি, আমরা অপেক্ষা করছি। বিশ্লেষকদের মতে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বুঝতে সম্পূর্ণরূপে ব্যর্থ ভারত। সম্পর্ক উন্নয়নে গেল 1 বছরে তাই কোনো পদক্ষেপ নেয়নি দিল্লি। নাজুক এই পরিস্থিতি কাটাতে তাই দেশটিকে এগিয়ে আসতে হবে বলে মনে করছেন তারা। পররাষ্ট্র নীতির দুর্বলতাকেই প্রকাশ করে, কারণ যে কোনো দেশের সরকার তখন পরিবর্তন হতেই পারে এবং সেই পরিবর্তনকে এন্ডোর্স করাটা প্রতিবেশী দেশের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।
এবং আমি মনে করি সেই জায়গাতে বিজেপি সরকারের যথেষ্ট দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশ সরকারের কাছ থেকে যতটুকু সাপোর্ট দরকার এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যথেষ্টই বাংলাদেশ করেছে। আগামী যে সময়টা আমাদের আসছে, সেটা যে এই সরকার থাকুক কি যে অন্য সরকারই আসুক, এই তরুণ প্রজন্মের প্রত্যাশার জবাব বা এই তরুণ প্রজন্মের প্রত্যাশা কিন্তু তারা মিট করতে হবে বা প্রত্যাশাটা পূরণ করতে হবে, এবং সেই কাজটা কিন্তু সহজ হবে বলে মনে হয় না, অনেক বড় চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় অভ্যন্তরীণভাবে যেমন আমাদের অনেক বেশি সৃজনশীল সুশাসনের আইনের শাসনের ভিত্তিতে দেশ পরিচালনা করতে হবে, অন্যদিকে আমাদের অংশীদাররা যারা আছে তাদের সাথেও আমরা সুষম সম্পর্ক গড়ে তবেই সেই অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তরুণদের হাত ধরে যে নতুন বাংলাদেশের সূচনা, তার আবেগের প্রতি দিল্লিকে শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান উভয় বিশ্লেষকের। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। শহরের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ সকালে কারাগারে থাকা 8 আসামিকে আনা হয়েছে ট্রাইব্যুনালে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর শুনানি হবে। এর আগে 28 জুলাই অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন ঠিক করেছিলেন ট্রাইব্যুনাল। গত 2 জুলাই 16 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আদালত। 16 আসামির মধ্যে এ পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাবিতে শিবিরের প্রদর্শনীতে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতাদের ছবি প্রদর্শন ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ছাত্র সংগঠনগুলোর মাঝে। যদিও ছাত্র শিবির বলছে, হাসিনা আমলের দুঃশাসন দেখানোর ধারাবাহিকতায় উঠে আসে বিচারিক এই দুঃশাসনেরও প্রতিচ্ছবি, যা নিয়ে বিভাজনের রাজনীতি করছে বাম সংগঠনগুলো। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট। 5 আগস্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে 3 দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করে ছাত্র শিবির, যেখানে তুলে ধরা হয় ফ্যাসিবাদ আমলে নানা দুঃশাসনের প্রতিচ্ছবি। তবে বিচারিক হত্যাকাণ্ড শিরোনামের দেয়ালে প্রদর্শন করা হয় মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসি হওয়া জামায়াত নেতাদের ছবি। ছিল বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীরও। এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনগুলো। তাদের অভিযোগ, ক্যাম্পাসে যুদ্ধ অপরাধীদের ছবি প্রদর্শন করে মুক্তিযুদ্ধকে অপমান করেছে শিবির। প্রতিবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিন্দা জানায় ছাত্রদলও। আপনার তাদের বিচার প্রক্রিয়া নিয়ে আপত্তি থাকতে পারে, কিন্তু এরা যে চিহ্নিত রাজাকার সেই ব্যাপারে তো কোনো সন্দেহের অবকাশ নাই। তাহলে আপনি সেই লোকগুলাকে আজকে বাংলাদেশে সেলিব্রেট করার চেষ্টা করবেন, এটা তো হইতে পারে না। আত্মস্বীকৃত রাজাকারদের ছবি প্রদর্শন, এটি আমরা মনে করি যে এটি আসলে রাজনৈতিক ধৃষ্টতাই। এটি কোনোভাবেই বাংলাদেশের যারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী ছাত্র সমাজ তারা কোনোভাবেই এটিকে মেনে নেয়নি। তারই প্রেক্ষিতে কিন্তু আমাদের প্রতিবাদ। এর পাল্টা ব্যাখ্যা দিচ্ছে ছাত্র শিবির। সংগঠনটির দাবি, হাসিনা আমলে শাহবাগে ফ্যাসিবাদ তৈরি করে বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। বাম ছাত্র নেতাদের বিরুদ্ধে নতুন করে বিভাজনের রাজনীতি শুরুর অভিযোগ করেন তারা। আমরা এখানে দেখিয়েছিলাম মূলত 15 বছরের সকল দুঃশাসনকে, 16 বছরের দুঃশাসনকে। এখানে সকল পার্ট আসছে, বিডিআর হত্যাকাণ্ড আসছে, এখানে আসছে আবরার হত্যাকাণ্ড, এখানে আসছে সেই শাপলা হত্যাকাণ্ড, এখানে আসছে আয়নাগরের বন্দি, গুম, সব কিছু আসছে। তারাই ধারাবাহিকতায় বিচারিক হত্যাকাণ্ড আসছে, এটা বিচারিক হত্যাকাণ্ড হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসনের নির্দেশে মঙ্গলবার ওই ছবিগুলো সরিয়ে নেয় ছাত্র শিবির। পরদিন একই জায়গায় প্রদর্শন করে নতুন ছবি। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। এবার এক্সপেলের সৌজন্যে জানাবো ডেঙ্গু পরিস্থিতির খবর। দেশ জুড়ে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, সে সাথে পাল্লা দিয়ে বাড়ছে বরিশালেও। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানিয়েছে, গেল 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে 104 জন, যার মধ্যে বরগুনাতেই ভর্তি হয়েছে 54 জন। এবছর এখন পর্যন্ত 8,000-এর বেশি রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এখনও ডেঙ্গুর হটস্পট বরগুনা। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে।
এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, বলছিলাম সারা দেশের সাথে বরিশালেও ডেঙ্গু পাল্লা দিয়ে বাড়ছে। স্থানীয় আসলে এটি মোকাবিলায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটি জানাবেন, এবং হাসপাতালে রোগীর ভিড় কেমন দেখছেন? আপনারা পেছনেই দেখতে পাচ্ছি যে প্রচুর রোগী ভর্তি হয়েছেন, তারা কি সবাই ডেঙ্গু রোগী নাকি? আতিক, আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের অন্যতম বড় যে হাসপাতাল, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। আমার পিছনে অসংখ্য রোগী রয়েছেন। না, তারা সবাই ডেঙ্গু রোগী না। বর্তমানে এই হাসপাতালে প্রায় 50 জন মতো ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে এবং বিভাগে প্রায় 300-র বেশি, 305 জনের মতো ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে এবং এর বেশিরভাগই হচ্ছে বরগুনাতে। বরগুনায় এই ভর্তি রোগীর সংখ্যা প্রায় 150। অর্থাৎ বলা যায় যে রোগী ভর্তি রয়েছে তার অধিকাংশ রোগী কিন্তু বরগুনাতে রয়েছে এবং বরগুনায় আক্রান্তের সংখ্যা দিন দিন কিন্তু বাড়ছে। গত কয়েকদিনের তথ্য যদি আমরা জানি, সেখানেও কিন্তু বরিশাল বিভাগে আজকে যেমন 305 জন ভর্তি রয়েছে, গতকালকে ছিল 250-র কাছাকাছি এবং এর আগে 300-র কাছাকাছি ছিল। কিন্তু দিনকে দিন যে বৃদ্ধিটা সেটি কিন্তু বরগুনা থেকেই হয় এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে ডেঙ্গু আক্রান্ত রোগী আজকেও ভর্তি রয়েছে, তাদেরও কিন্তু অধিকাংশই বরগুনার রোগী। অর্থাৎ বলা যায় যে রোগী আসছে সেই রোগীর অধিকাংশই বরগুনা থেকে আসছে। এবং এর সাথে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে বরিশাল বিভাগের বরগুনার পাশাপাশি পটুয়াখালীতে কিন্তু আগের থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর আগে রোগতত্ত্ব বিশেষজ্ঞ দল যখন এসেছিল বরগুনাতে, তখন কিন্তু তারা দেখেছে যে বাড়িঘরে যে পানি রাখা হয় ড্রামে, বালতিতে, মগে, সেই পানিতে কিন্তু এই ডেঙ্গু বাহী যে রোগ এডিস মশা, সেই মশা বৃদ্ধি পায়। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সচেতনতার কোনো বিকল্প নেই। যেভাবেই হোক মশা ধ্বংস করতে হবে এবং সচেতনতা। এই ছিল বরিশালের ডেঙ্গু রোগীর বর্তমান পরিস্থিতি। আতিক। জি রানা, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। বরিশাল থেকে সহকর্মী কাউসার হোসেন রানা যুক্ত হয়ে জানাচ্ছিলেন সেখানকার ডেঙ্গু পরিস্থিতির খবর।